প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটর এখান থেকে দেখব যে টাইপ টুল নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে ইলাস্ট্রেটরে টাইপ টুল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে লিখতে পারি, কিভাবে আমরা এই টেক্সট নিয়ে কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে দেখব। তো আমি এখান থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে রান করলাম। তো আমরা শুরুতেই দেখে নিই টাইপ টুল কোথায় আছে। আমাদের টুলস বার এখান থেকে দেখেন পেন টুলের পাশে যে এখান থেকে যে টুলসটা আছে এখান থেকে টি লেখা আছে, এটা হচ্ছে কি আমাদের এখান থেকে টাইপ টুল। তো টাইপ টুলের নিচে দেখেন একটা অ্যারো কি দিয়ে আছে, যেখান থেকে ছোট্ট একটা অ্যারো কি দিয়ে আছে। এই অ্যারো কির মানেটা আমরা এখান থেকে জানি যে এই টুলসের সাথে আমাদের আরও অনেকগুলো টুলস আছে। তো দেখিনি যে আমাদের এখান থেকে টাইপ টুলসের সঙ্গে আমাদের আরও কি কি আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে ধরে রাখলাম। ধরে রাখলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেকগুলো টুলস এখান থেকে আমাদের টাইপ টুল আছে। এখান থেকে আমরা যারা ফটোশপে কাজ করছি তারা আমরা জানি যে ফটোশপে লেখার জন্য টাইপ টুল, মূলত লেখার জন্য দুইটা টাইপ টুল আমরা পেতাম, হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল। তো এখান থেকে আমাদের কি আছে আমরা দেখিনি। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। অর্থাৎ প্রথম তিনটা টুলস হচ্ছে আমাদের যারা হরিজন্টালি কাজ করবে এবং পরবর্তী তিনটা টুলস হচ্ছে আমাদের এখানে ভার্টিক্যালি কাজ করবে। তো আমরা এখান থেকে এই টুলসগুলো সম্পর্কে এখান থেকে জানবো। তো আমি এখান থেকে নিয়ে এই অ্যারোতে নিয়ে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা জানি এখান থেকে আমাদের এই টুলসগুলো আমাদের এখান থেকে একবারে এইভাবে শো করবে। তো শুরুতে আমরা এখান থেকে জেনে নিই যে এখান থেকে এই টাইপ টুল দিয়ে কিভাবে আমরা এখান থেকে কাজ করব। আমরা একটা বিষয় আমরা এখান থেকে জানি যে আমাদের এখান থেকে যে বারটা আছে এখান থেকে অপশন বার যেটাকে বলে থাকি আমরা, এর কাজটা হচ্ছে কি যে আমরা যখন যে টুলসে অবস্থান করি সেই টুলসের এই অপশন বারের কাজটা হচ্ছে কি যে আমরা যখন যে টুলসে অবস্থান করি সেই টুলসের অপশনগুলো আমাদের এখান থেকে শো করে। তো আমি যখন এখান থেকে টাইপ টুল এখান থেকে প্রেস করলাম তখন এখানে কি হচ্ছে যে আমাদের এখান থেকে টাইপ টুলের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমাদের এখান থেকে শো করতেছে। এই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। তো আমরা দেখি যে টাইপ টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা একটা লিখতে পারি। যেমন আমি এখান থেকে টাইপ টুল নিয়ে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কার্সরটা ব্লিঙ্ক করতেছে। তো কার্সরটা ব্লিঙ্ক করতেছে মানে এখান থেকে আমি যদি এখন যদি আমরা কিবোর্ডে কোনো কিছু কমান্ড দিই, অর্থাৎ ABCD কোনো কিছু টাইপ করি, তাহলে এই লেখাগুলো এখানে লেখা হবে। তো আমরা এখান থেকে একটু লিখি। এখান থেকে আমি এখান থেকে লিখতেছি বাংলাদেশ। লিখলাম এখান থেকে বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ লেখার পরে আমার লেখা শুধু এটুকুই ছিল যে বাংলাদেশ কথাটুকু আমি এখান থেকে লিখব। তো বাংলাদেশ লেখার পরে আমাদের এখান থেকে তো আমি অন্যান্য কাজ করব। এটার জন্য আমাদের এখান থেকে কি এখন টাইপ টুল থেকে রিলিজ করতে হবে। তো টাইপ টুল থেকে রিলিজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে অন্য কোনো একটা টুলসে ক্লিক করতে হবে, বা এখান থেকে আমরা যেটা বলি যে মুভ টুল বা সিলেকশন টুল এখান থেকে যদি প্রেস করি তাহলে এখান থেকে কি হয়েছে আমার এই টাইপ টুল থেকে আমরা রিলিজ করছি। তো আমরা এখন কি সিলেকশন টুলসের সাহায্যে এই আমাদের এই টেক্সটটাকে এখান থেকে কি এক জায়গা থেকে অন্য জায়গায় পজিশন চেঞ্জ করতে পারতেছি। তো আমরা এখান থেকে কি একটা টেক্সট লেখার পরে বিভিন্ন ধরনের পরিবর্তন করার প্রয়োজন আমাদের এখানে আসবে। তো পরিবর্তনগুলো কেমন আমি একটু ধারণা দিই। যেমন আমি এখান থেকে লিখছি, আমার এই লেখাটাকে এডিট করতে হবে, কোনো স্পেলিং মিস্টেক করছিলাম বা আরও কিছু লেখা এখানে লিখতে হবে বা কিছু লেখা বাদ দিতে হবে। কি হতে পারে আমি যে আমার টেক্সটের যে কালারটা আছে কালার চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ বা প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইন যেটা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট যেটা এটা আমাদেরকে এখান থেকে চেঞ্জ করতে হবে। এই ধরনের পরিবর্তনগুলো আমাদের এখান থেকে করার প্রয়োজন হবে। তো আমরা এগুলো কিভাবে করতে পারবো। যেমন আমি এখান থেকে বাংলাদেশ লিখছি, এই বাংলাদেশ লেখাটাকে আমার আবারও এখান থেকে এডিট করতে হবে। তো বাংলাদেশ লেখাটাকে আবার এডিট করতে হলে কি করতে হবে, আবার আমাকে টাইপ টুল দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপর এখান থেকে লিখতে হবে। তো টাইপ টুল অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এখান থেকে কি করতে হয়, আমরা এর আগে দেখছি যে ফটোশপের টাইপ টুল নিয়ে আমাদের এখান থেকে আবার এই যে এখান থেকে টেক্সটের ভিতরে একটা ক্লিক করে তারপর এখান থেকে কি যে আমি এখান থেকে যেখান থেকে এডিট করতে চাই ওই জায়গা থেকে কি আমি এখান থেকে এডিট করতে পারি। কিন্তু আমরা ইলাস্ট্রেটর এখান থেকে মুভ টুলে থাকা অবস্থায় যদি আমরা টেক্সটের ভিতরে ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে কি অটোমেটিক্যালি টাইপ টুলটা
অ্যাক্টিভ হয়ে যাবে, মানে মুভ টুল দিয়ে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে এটা এখান থেকে টেক্সটের এডিট অপশনে চলে যায়। আর এডিট মানে এখান থেকে কি টাইপ টুলের অপশনে চলে যায়। তো এখান থেকে লেখার পর আমাদের এখান থেকে পরবর্তী প্রয়োজনটা কি হবে, আমাদের এখান থেকে যে পরবর্তী প্রয়োজনটা কি হতে পারে, যেমন আমি এখান থেকে চাচ্ছি এর কালারটাকে চেঞ্জ করব, আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। তো এই কালারটাকে চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করব? নর্মালি একটা অবজেক্টের কালার আমরা যেভাবে চেঞ্জ করি ঠিক ওইভাবেই আমরা এখান থেকে করতে পারি। কেমন? আমরা এখান থেকে যদি চাই এই টেক্সটটা লাল হবে, তাহলে এখান থেকে আমরা এই যে টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট আমরা এখান থেকে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। বা আমরা এখান থেকে চাইলে টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় পুরোটা এখান থেকে আমাদের ফিল কালার থেকে ডাবল ক্লিক করেও আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। তো এখন দেখলাম যে আমাদের এখান থেকে যদি এই টেক্সটটা পুরোটাকে এভাবে সিলেক্ট থাকে তাহলে পুরো টেক্সটেরই আমাদের এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই যে নির্দিষ্ট কিছু টেক্সটের আমাদের এখান থেকে চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে? তাহলে আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে যে এখান থেকে ব্লক করে দেখাই দিতে হবে যে কোন টেক্সটগুলোর আমি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করলে এখান থেকে টাইপ টুলটা আবার অ্যাক্টিভ হয়েছে। তো এবার আমি দেখাই দিলাম যে এই বাংলা লেখাটুকু আমি এখান থেকে গ্রিন কালার চাই। তো আমি এখান থেকে বাংলা লেখাটুকু এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটা গ্রিন কালার সিলেক্ট করে দেখাই দিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের এখান থেকে বাংলা লেখাটুকু গ্রিন কালার এবং দেশ লেখাটুকু এখান থেকে রেড কালারে আছে। আমরা চাইলে এখান থেকে এভাবে পরিবর্তনগুলো করতে পারি। তো এখন যদি বলি যে আমাদের এখান থেকে সে ফন্ট চেঞ্জ করতে হবে, সে ফন্টটা কেমন, সে আমার এখান থেকে তাহমা ফন্টে লেখা আছে। আমরা যখন টেক্সটটাকে সিলেক্ট করতেছি তখন এখান থেকে দেখতেছি যে তাহমা ফন্ট এখান থেকে শো করতেছে যেটা দিয়ে লেখা আছে। তো আমি চাচ্ছি তাহমাকে চেঞ্জ করব। তো কিভাবে করতে পারি? এই তাহমা ফন্টের পাশে দেখেন এখান থেকে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ড্রপ ডাউন অ্যারোতে প্রেস করে আমরা অন্য কোনো একটা ফন্ট এখান থেকে দেখাই দিতে পারি যে কোন ফন্টে আমার এখান থেকে লেখা হবে। তো এভাবে হয়তো একটা একটা করে চেঞ্জ আমরা করতে পারি। কিন্তু যদি আমার কোনো টেক্সট সার্চ করতে হয় যে কোনো টেক্সট আমি জানি না আসলে কোন টেক্সট দিলে ভালো হবে, তো একটা একটা করে তো আর এখান থেকে এভাবে চেঞ্জ করে দেখা সম্ভব না। তো আমরা কি করতে পারি? এখান থেকে একটা ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন এই ফন্ট টাইমটা ব্লক হয়ে আছে। এই ব্লক থাকা অবস্থায় যদি আমরা অ্যারো কি আপ অ্যারো অথবা ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমাদের এখান থেকে ফন্টটাকে চেঞ্জ হবে। আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের কোন ফন্টে আমাদের এখান থেকে আমরা লিখব। বা আমাদের যদি ডিরেক্ট কোনো ফন্ট চুজ থাকে যে আমি এই ফন্টে লিখতে যাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি যে ডিরেক্ট ওই ফন্টটা লিখে দিতে পারি। কেমন? আমি এখান থেকে এটুকু ব্লক করে আমি এখান থেকে এরিয়াল ফন্ট চাচ্ছি, আমি এখান থেকে লিখে দিলাম এরিয়াল। দেখেন আমাদের এখান থেকে ফন্টটা এরিয়াল ফন্টে লেখা হয়ে গেছে। এভাবেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই ফন্টের পাশাপাশি দেখেন এখান থেকে কি আছে রেগুলার। তো আমাদের এখান থেকে ফন্ট স্টাইল বলা হয় এটাকে। ফন্ট স্টাইলগুলো কি যে ফন্টটা কি স্বাভাবিক থাকবে নাকি এখান থেকে সে বোল্ড হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড ইটালিক হবে, এই বিষয়গুলো এখান থেকে কন্ট্রোল করে। তো আমরা এখান থেকে কি টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সে ন্যারো এখান থেকে কি এর চাইতে চিকন হবে কিনা বা এর চাইতে বোল্ড হবে কিনা বা এখান থেকে ইটালিক হবে কিনা, অর্থাৎ এই ধরনের একটু বাঁকা এই ধরনের ইটালিক হবে কিনা, এই পরিবর্তনগুলো আমরা এখান থেকে করতে পারি। এটাকে বলতেছি আমরা ফন্ট স্টাইল যেখান থেকে, বা এখান থেকে রেগুলার চাইলে রেগুলার করতে পারি। লেখার পরে আমাদের এখান থেকে প্রয়োজন হতে পারে যে আমাদের এখান থেকে ফন্ট সাইজ ছোট বা বড় করা। তো ছোট বা বড় করার জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে দেখেন কি আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ থেকে আমাদের এখান থেকে 100 পিটি দিয়ে আছে ভ্যালুটা। আমরা এখান থেকে চাইলে যে সাইজে ছোট করতে চাইলে সেখান থেকে 60 পিটি এভাবে কমাইতে পারি। কিন্তু যদি বেশি করার প্রয়োজন হয় সে আমি এখান থেকে চাচ্ছি 150। তো এখান থেকে 150 তো এখান থেকে নাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারি। এখান থেকে 150 সাইজের টেক্সট আমার এখান থেকে লেখা হবে। তো এইভাবে আমরা একটা টেক্সট লিখে তো পরিবর্তনগুলো করতে পারি। আরও বেশ কিছু পরিবর্তন আছে আমরা ক্যারেক্টার প্লেটে গিয়ে যেটা করতে পারি, এটা আমরা পরে দেখব। আমরা এখান থেকে এখন আরও কিছু অপশন আমরা এখান থেকে দেখে নিই অন্যান্য টাইপ টুলের। ক্যারেক্টার প্লেটটা মূলত আমরা একেবারে দেখব শেষের দিকে। তো এটা দেখলাম আমরা এখান থেকে কি টাইপ টুল।
টাইপ টুল দিয়ে এইভাবে আমরা লিখলাম। তো আমি তো এইটুকু লিখছি, আমি যদি এখান থেকে বিষয়টা এমন হয়, দেখেন যে আমি অনেক বেশি লেখা লিখতে চাচ্ছি, বা কোথা থেকে একটা প্যারাগ্রাফ কপি করে এনে আমি এখান থেকে পেস্ট করতে চাচ্ছি। যেমন আমি কিছু লেখা যদি এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা দেখি এখান থেকে এই লেখাটুকু আমি এখান থেকে কি করতে যাচ্ছি, কপি করতেছি। তো এই লেখাটুকু লেখার জন্য এখন যদি আমি এখান থেকে টাইপ টুল নিয়ে এখান থেকে ক্লিক করে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে এখান থেকে কি দেখব যে এই লেখাটা আমাদের এখান থেকে সে শুধু এই পাশ থেকে ও পাশে, অর্থাৎ আমাদের ডকুমেন্ট, আমাদের ইলাস্ট্রেটর এরিয়া ছেড়ে সে বাইরে চলে গেছে। তো আমরা তো কেউ সাধারণভাবে এইভাবে লিখতে চাইবো না। আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন তো আমরা অবশ্যই চাবো যে এখান থেকে কি হবে, যে আমাদের এই লেখাটা বা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকুক, কারণ অনেক লেখা লিখতে হলে আমাদেরকে একটা এরিয়ার ভিতরে লিখতে হবে। তো সেই এরিয়াটা আমরা কিভাবে ডিফাইন করব, এটা তো আমাদের ডকুমেন্ট ছেড়ে বাইরে চলে যাচ্ছে টাইপ টুল দিয়ে লিখলে। এখনই আমাদের এখান থেকে প্রয়োজন আসছে যে আমাদের পরবর্তী যে টুলসটা ছিল এরিয়া টাইপ টুল, এই এরিয়া টাইপ টুল নিয়ে আমাদের এখান থেকে কাজ করতে হবে। অর্থাৎ টেক্সট যখন লিখবো আমাদেরকে একটা এরিয়া ডিফাইন করে দিতে হবে যে আমি আসলে কোন এরিয়ার ভিতরে লিখতে চাচ্ছি। তো আমাদের এখান থেকে এরিয়াটা দেখেন, এখান থেকে আরেকটা বিষয় আমি এখান থেকে বলে রাখি যে এই যে টাইপ টুল দিয়ে, এই টাইপ টুল দিয়ে একটা এরিয়া ডিফাইন করে দেওয়া যায়। স্বাভাবিকভাবে রেক্টেঙ্গেল কোনো এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা এই টাইপ টুল দিয়েই সেই এরিয়া টাইপ টুলের কাজটুকু করতে পারি। যেমন আমি যদি এই টাইপ টুল নিয়ে শুধুমাত্র ক্লিক না করে ক্লিক করে ড্র্যাগ করি এবং তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে এখান থেকে দেখেন যে একটা এরিয়া কিন্তু আমার এখান থেকে, এরিয়ার বাইরে কিন্তু আমার এখান থেকে টেক্সটগুলো যায়নি। তাহলে এখন কথা হচ্ছে যে আমার এখান থেকে তাহলে এরিয়া টাইপ টুলের প্রয়োজন ছিল কি, যে আমরা যদি নর্মাল টাইপ টুল দিয়ে আমরা এরিয়া ডিফাইন করতে পারি তাহলে আমার এরিয়া টাইপ টুল কি কাজ করবে। তাহলে এবার আমরা দেখি যে এরিয়া টাইপ টুল মূলত আমাদের এখান থেকে কি কাজ করবে। তো আমরা তো এখান থেকে দেখলাম যে এই টাইপ টুল দিয়ে এরিয়া টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, সে একটা এরিয়া ডিফাইন করে দিতে পারি রেক্টেঙ্গেল টাইপের। তো আমার যদি প্রয়োজন হয় যে আমার এরিয়াটা থাকবে রেক্টেঙ্গেল না, সে একটা সার্কেল থাকবে, আমি একটা সার্কেলের ভিতরে লেখা যাচ্ছি, তাহলে এখান থেকে কি করব, তাহলে আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করি। একটা সার্কেল ড্র করে এখন আমরা কি করতে পারি যে এখান থেকে এই টাইপ টুল নিয়ে এখান থেকে লিখলে হয়তো বা কি এর উপর দিয়ে লেখা হয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি কি যে এই সার্কেলের ভিতরে আমি যে লেখাগুলো লিখবো সেগুলো এখান থেকে সার্কেলের ভিতর থেকে সার্কেল ওয়াইজ এখান থেকে লেখা হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এরিয়া টাইপ টুল নিলাম। এরিয়া টাইপ টুল নিয়ে আমরা যদি এই অবজেক্টের মাঝখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ হবে না। আমাদের এখান থেকে যেটা করতে হবে, এই অবজেক্টের এজ বরাবর অর্থাৎ অবজেক্টের পাথ বরাবর আমাদেরকে এখান থেকে ক্লিক করে দেখাইতে হবে। তো ফন্ট সাইজটা অনেক বড়, আমরা এখান থেকে ছোট করে নিয়েছি, আমি এখান থেকে 20 করে দিচ্ছি। 20 করে দিয়ে আমি এবার এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখন যেটা হয়েছে যে টেক্সটটা সোজাসুজি সে চলেও যায়নি, বা একটা রেক্টেঙ্গল টাইপের কোনো ধরনের এরিয়াও সে ডিফাইন করেনি। সে ডিফাইন করছে কি, ওই যে আমি যে অবজেক্টটা তৈরি করে দিয়েছিলাম সেই অবজেক্ট অনুযায়ী সে কী করছে, আমাদের এখান থেকে এই টেক্সট এই লেখাটাকে সে পেস্ট করছে। তো আমাদের এখান থেকে কি এখন যে বিষয়টা হচ্ছে যে আমি তো এখান থেকে একটা অবজেক্ট নিয়েছিলাম যার একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চলে গেছে। বা এখান থেকে কি আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল বা রেক্টেঙ্গেল ছেড়ে এখান থেকে এই সার্কেল এই ধরনেরই কোনো এরিয়ার ভিতরে আমরা এই এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে পারবো না। বিষয়টা আসলে এমন না, আমরা যে কোনো প্রকারের অবজেক্ট তৈরি করে যে কোনো ধরনের এরিয়া ডিফাইন করতে পারি, সেটা আমাদের ডিফল্ট কোনো শেপ হোক বা আমাদের এখান থেকে পেন টুল দিয়ে কাস্টম কোনো শেপ আমাদের এখান থেকে তৈরি হোক, সব ধরনের শেপেই আমরা এখান থেকে কি আমাদের ইচ্ছে অনুযায়ী টেক্সটগুলো লিখতে পারবো। যেমন আমি এখান থেকে যদি দেখাই, সে এখান থেকে কি আছে, সে আমি এখান থেকে স্টার টুল আছে, আমি কি চাচ্ছি যে আমার এখান থেকে লেখা হবে এই স্টারের ভিতরে, এই স্টারের ভিতরে আমি এখান থেকে লিখতে চাচ্ছি। তো এখান থেকে কি টাইপ টুল নিলাম, এখান থেকে স্টারের এই যে ক্লিক করলাম। এবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই স্টারের শেপ অনুযায়ী আমাদের এখান থেকে কি হয়েছে, টেক্সটগুলো লেখা হয়েছে। তার মানে কি এইভাবে আমরা যে কোনো প্রকারের শেপে লিখতে পারি। এটা হচ্ছে কার মাধ্যমে, এই এরিয়া টাইপ টুল যে টুলসটা আছে এই টুলসের সাহায্যে। তো এরিয়া টাইপ টুলস নিয়ে যখন লিখতে যাব, এখানে আমাদের আরও বেশ কিছু বিষয় জানার আছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নিই। যেমন আমি এখান থেকে
একটা এরিয়া ডিফাইন করলাম যে আমি এই এরিয়ার ভিতরে কিছু টেক্সট এখান থেকে লিখতে চাচ্ছি। সে কপি করা আছে আমার, এখান থেকে নিয়ে আমি এর ভিতরে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিই। আমি এখান থেকে এরিয়াল ফন্ট দিই, এরিয়াল ফন্টটা এখান থেকে দিলাম। তো আমরা যখন এখান থেকে লিখছি, লিখার পরে দেখেন আমাদের এখান থেকে একটা বিষয় লক্ষ্য করে দেখব যে আমাদের লেখার শেষে এখান থেকে এই বক্সের এখানে একটা প্লাস চিহ্ন শো করতেছে। এটা কেন, এর মানেটা কি? বা আমি এখান থেকে যে পরিমাণে টেক্সট লিখছিলাম সেই পরিমাণে টেক্সট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমি যে লেখাটা, আমি যে এরিয়াটা ডিফাইন করে দিচ্ছি এবং আমি যে পরিমাণে টেক্সট এর ভিতরে পেস্ট করছি, এতগুলো টেক্সট আমাদের এখানে এই ছোট্ট জায়গাতে লেখা সম্ভব না। সে আরও কিছু টেক্সট আছে যেগুলো হাইড হয়ে আছে, এবং এটা আমাকে এখান থেকে এই প্লাস সিম্বলের মাধ্যমে এখান থেকে আমাকে সে একটা সংকেত দিচ্ছে যে এখান থেকে আমার আরও কিছু টেক্সট আছে যেগুলো হাইড হয়ে আছে। তো সেই টেক্সটগুলোকে নিয়ে কি করতে পারি? তো একটা কাজ আছে যে আমি এখান থেকে কি এরিয়াটা এইভাবে বড় করে দিতে পারি। তাহলে কি হবে যে আমাদের এখান থেকে বাকি টেক্সটগুলো আমাদের এখানে আর আসবে না বা শো করবে না, পুরো টেক্সটগুলো আমাদের এখান থেকে শো করবে। কিন্তু আমাদের প্রয়োজনটা যদি এমন হয় যে এখানে আমার ওই বাকি টেক্সটগুলো লেখা যাবে না, এটা অন্য কোনো পেজে লিখতে হবে, এই ধরনের কাজ আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখি। কোনো ম্যাগাজিন বা কোনো পত্রিকার কোনো কাজ যদি দেখি, যে আমরা অনেক সময় দেখি যে কোনো জায়গায় হেডলাইন দিয়ে তার নিচে কিছু 2 লাইন 3 লাইন কিছু টেক্সট দিয়ে নিচে লেখা থাকে যে এত পেজে এত কলামে বাকি টেক্সটটুকু পড়ুন। তো আমাদের এখান থেকে যদি এই ধরনের কোনো কাজ করতে চাই যে এখানে আমি এই পার্টটুকু লিখছি, এর পরবর্তী ডিটেলসটুকু আমি অন্য ভেতরের কোনো পাতায় আমি এখান থেকে লিখে দেবো এর পরবর্তী অংশটুকু, তাহলে এখান থেকে কিভাবে করব? তো এখান থেকে তো আমার লেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে অনেকে হয়তো বলতে পারি যে ঠিক আছে, এই পেজে যতটুকু লেখার প্রয়োজন এখানে লিখলাম, অন্য পেজে গিয়ে যতটুকু লেখার দরকার আবার টাইপ টুল নিলাম, আবার লিখলাম, এইভাবে লিখতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের এখান থেকে সমস্যা আছে। সেই বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখি যে আমাদের এখান থেকে কোন ধরনের সমস্যা আমাদের এখান থেকে হবে। তো আমরা দেখেন আগে দেখি যে আমরা এখান থেকে এইটার সাহায্যে আমরা এরিয়া টাইপ টুলসের সাহায্যে কিভাবে করতে পারি। এখান থেকে এই পেজে আমি এখানে করছি, আমার পরবর্তী লেখাটুকু এখানে প্রয়োজন। তাহলে আমরা কি করব যে এখান থেকে দেখেন আমরা এখানে আবার কোন ধরনের এরিয়া চাই, একটা এরিয়া দেখাই দিলাম। এবার আমরা কি করতেছি, এই সিলেকশন টুলস নিয়ে এই টেক্সটের উপরে একটা ক্লিক করলাম, টেক্সটটা সিলেক্ট হলো, এবং সিলেকশন টুল নিয়ে পরবর্তীতে আবার যখন এই প্লাসের উপরে ক্লিক করব তখন দেখেন এই টেক্সটগুলোর মতো অর্থাৎ টেক্সটের মতন কিছু জিনিস আমার এই কার্সরের সঙ্গে স্ন্যাপ করছে, ধরে আছে এখান থেকে। তো এটাকে নিয়ে যদি আমরা এখান থেকে আমাদের পরবর্তী অবজেক্টটাকে বা যে এরিয়াটা দেখাচ্ছি সেই এরিয়াতে আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে কি দেখব যে এখান থেকে আগে যেখানে প্লাস চিহ্ন ছিল এই প্লাস চিহ্ন থেকে আমাদের এখান থেকে কি হয়েছে, পরবর্তী অবজেক্টে এখান থেকে একটা লিঙ্ক সে তৈরি করছে, যে অর্থাৎ এখান থেকে কি যে এই অবজেক্টের পরবর্তী টেক্সটটুকু এই অবজেক্টে আছে সে শো করতেছে। এমনকি এখান থেকে আসার পর এই অবজেক্টের শেষে দেখেন এখান থেকে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই অবজেক্টে আসার পরও আমাদের এখান থেকে কি হয়নি, টেক্সটগুলো শেষ হয়নি। কিন্তু আমার ঠিক আছে শেষ হয়নি, ভালো কথা। তো আমার এখন যেটা প্রয়োজন হচ্ছে যে এবার আমি এই টেক্সটগুলো যেখানে চাচ্ছি এখান থেকে আমি কোনো রেক্টেঙ্গেল চাচ্ছি না, আমরা চাচ্ছি এখান থেকে একটা সার্কেলের ভিতরে এখান থেকে পরবর্তী টেক্সটগুলো আমি এখান থেকে শো করব। তাহলে এখন কি করব, আমরা আগেরগুলো তো আমার এখান থেকে রেক্টেঙ্গেল শেপ ছিল। তো এবার আমরা ঠিক আছে আমরা যে কোনো ধরনের শেপ চাই করতে পারি। আমরা এখান থেকে পরবর্তী শেপটা আমি এখান থেকে তৈরি করলাম, একটা ইলিপস তৈরি করলাম, এবং এর পরবর্তীতে আমরা কি করতেছি আগের মতোই একটা ক্লিক করলাম, টেক্সটটা সিলেক্ট হইলো, আরেকটা ক্লিক করলাম প্লাস পয়েন্টের উপরে, টেক্সটগুলো আমার এখান থেকে মাউসের কার্সরের সঙ্গে স্ন্যাপ করছে। এবার গিয়ে আমি এখান থেকে এই এরিয়াটা দেখাই দিই। এবার দেখেন সে দেখাচ্ছে যে এখান থেকে পরবর্তী টেক্সটটা এখানে আসছে, এমনকি এই টেক্সটগুলো কি করছে সে পরবর্তীতে এই সার্কেলের ভিতরে লেখা হয়েছে। কিন্তু আমরা যদি দেখেন যে এমন হয় যে আমি নর্মালি এখান থেকে ক্লিক করে টেক্সটগুলো নিলাম, যেখান থেকে ক্লিক করছি টেক্সটগুলো আমাদের এখান থেকে চলে আসছে। তো আমরা এখন এখান থেকে কি করব, আমি এখান থেকে ক্লিক করি, টেক্সটগুলো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে টেক্সটগুলো এখান থেকে স্ন্যাপ করছে। এখন যদি আমি নর্মালি ক্লিক করি তাহলে কি হবে, সে আমাদের আগের যে শেপটা ছিল সেটা ছিল এখান থেকে সার্কেল, তার আগে ছিল রেক্টেঙ্গেল, তার আগে ছিল রেক্টেঙ্গেল। তো এখন সে শুধুমাত্র ক্লিক করলে কি করবে, সে কি সোজাসুজি ঠিক আগের মতন চলে যাবে নাকি রেক্টেঙ্গেল হবে না, কিভাবে সে লিখবে?
এখান থেকে আমরা যদি ক্লিক করি আমাদের আগের যে সাইজের শেপটা ছিল ওই শেপটাকেই সেখান থেকে রিপিট করবে। যেখান থেকে দেখেন আগের মতোই একটা সে শেপ অটোমেটিক্যালি জেনারেট করে নিছে। আচ্ছা, তো যে জিনিসটা একটু আগে আমি বলছিলাম যে এখান থেকে একটা বিষয় দেখাবো, যেখান থেকে এইভাবে লিখলে আমাদের এখান থেকে মূলত আমাদের সুবিধাটা কি হয়, যে এখান থেকে যদি এইভাবে আমরা পারতাম যে এখান থেকে আলাদা আলাদা এরিয়া ডিফাইন করে লেখার জন্য। তো আমরা একটা টেক্সট লেখার পরে যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের এখান থেকে মাঝখান থেকে এই লেখাটুকু আমাদের এখান থেকে মুছে ফেলতে হবে, সেখান থেকে এই লেখাটুকু আমি এখান থেকে মুছতেছি, এখানে আমার অন্য কোনো লেখা থাকবে, যে এর পরবর্তী টেক্সটটুকু আমি এখান থেকে মুছে ফেলি। আচ্ছা, তো আমার এখন প্রয়োজন হচ্ছে যে এখান থেকে টেক্সটগুলো হয়তো এই কয়টা লাইন আমার এখান থেকে বাদ দিতে হবে। এখন আমি যে সুবিধাটা পাচ্ছি দেখেন, আমার এখান থেকে বাদ দিলে এর পরবর্তীতে প্রতিটা জায়গায় টেক্সটগুলো আপডেট হচ্ছে। যেখান থেকে মুছতেছি প্রতিটা জায়গায় দেখেন এখান থেকে টেক্সটগুলো আপডেট হচ্ছে। অর্থাৎ এখান থেকে কি, যে আমি এখান থেকে মুছে ফেলতেছি, সে এখান থেকে টেক্সটগুলো কোথা থেকে আনতে হবে, কিভাবে গ্যাপটা পূরণ করতে হবে, এটা সে অটোমেটিক্যালি নিয়ে চলে আসতেছে। কিন্তু আমার যদি এমন হতো যে প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে কি আমি এখান থেকে এটুকু লিখছি, শুধুমাত্র কি এই প্যারাগ্রাফের এটুকু অংশ ফাঁকা হয়ে যেত না? সেটাই হতো। তো এখন কি হচ্ছে দেখেন, যে আমি এখান থেকে কয়েকটা লাইন মুছে দিচ্ছি, সে কি করতেছে, যে শেষে থেকে মুছতেছে এবং লিঙ্কের মাধ্যমে সে কি এখানে আপডেট করে নিচ্ছে। এখান থেকে এটুকু মোছার প্রয়োজন, সেখান থেকে কি দেখেন এভাবে সে করতেছে। আবার এখান থেকে আমার কোনো এডিট করার প্রয়োজন, সে কি করতেছে, এখানে আমার কোনো এডিট করতে গেলে সে এখান থেকে দেখেন পুরোটাতে আমার এডিট হয়ে যাচ্ছে, আমার আবার নতুন করে কোনো কাজ করতে হচ্ছে না। এই সুবিধাগুলো আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে দেখলাম যে এরিয়া টাইপ টুলে আমরা এখান থেকে লিখলে কিভাবে টেক্সটগুলো একটা এরিয়া থেকে অন্য এরিয়াতে নিতে পারি। এখানে আরেকটা বিষয় দেখেন, যে এখান থেকে আমার একটা বিষয় দেখলাম যে আমার এখান থেকে কোনো একটা ম্যাগাজিন পেজে আমি লিখবো। তো ম্যাগাজিন পেজটা কেমন, সে আমার এখান থেকে এই ধরনের সাইজের কোনো একটা ম্যাগাজিনের পেজ আমার এখান থেকে আছে, এর আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিই। এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমার এখান থেকে আছে, এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার কিছু লেখা আমাদের এখান থেকে লিখতে হবে, যার যে পেজের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটা কালার আছে। তো এটা যদি এমন হয়, এখন আমি যদি লিখতে চাই যে এখান থেকে, হ্যাঁ আমি এখান থেকে লেখাগুলো পেস্ট করে দিই, এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। তার মানে এখানে লিখলে আমার লাভ হইলো কি, আমার এখান থেকে সে ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকতেছে না। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে যেটা করতে পারি, এই অবজেক্টের একটা ডুপ্লিকেট কপি নিতে পারি। যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্টে আরেকটা অবজেক্ট আমার এখান থেকে পেস্ট হয়েছে। এখন যদি আমরা এখান থেকে লিখি, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখন কি মনে হচ্ছে যে এখন তার মানে সে কি যায়নি, কালারটাকে সে মুছে ফেলেনি? হ্যাঁ মুছে ফেলছে। কি হয়েছে, আমাদের এখানে দুইটা অবজেক্ট ছিল, একটাতে সে কি করছে, যে মুছে ফেলে টেক্সটের জন্য তার এরিয়া হিসাবে নিছে, আরেকটা আমরা কি পেছন থেকে দেখতে পাচ্ছি। এখানে যদি কোনো এখান থেকে যদি আমরা এখান থেকে কোনো কিছু টেক্সটগুলোকে এখন পেস্ট করি, যেমন এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করলাম, এখান থেকে দুইটা অবজেক্ট আছে, আমরা কিছু টেক্সট আবারও কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে এসে যদি এখন আমরা এরিয়া টাইপ টুল নিয়ে পেস্ট করি, তাহলে এখান থেকে কি লেখাগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে দেখেন দেখতে খারাপ লাগতেছে, কেমন ওই একবারে এজ থেকে লেখাগুলো শুরু হচ্ছে। তার মানে আমরা এটা না করে আরেকটা কাজ করতে পারি, আমরা অফসেট পাথের ব্যবহারটা নিশ্চয়ই জানি। আমরা এখান থেকে অফসেট দিয়ে কোনো অবজেক্ট তৈরি করে নিই, তাহলে আমাদের পেজের একটা মার্জিন থাকবে। পাথ থেকে অফসেট পাথ, আমরা এখান থেকে 0.375 একটা মার্জিন নিয়ে নিলাম। তার মানে কি এটা কিন্তু আমাদের একটা আলাদা অবজেক্ট তৈরি হয়েছে, আমরা এটা জানি। এবার আমরা এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে এখান থেকে ক্লিক করি, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি।
এখান থেকে দেখেন এখন আমার এখান থেকে কি হয়েছে, ঠিক নির্দিষ্ট একটা মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু এখান থেকে লেখা হয়েছে। তো পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে লেখাগুলোকে আবার অন্য অন্য কোনো জায়গাতে এখান থেকে পেস্ট করতে পারবো। এই কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু কমাই দিয়েছি, আমি এখান থেকে ফন্ট সাইজ 13 করে দিচ্ছি। আমি এখান থেকে ফন্ট সাইজটা করে দিচ্ছি 13। ও সরি, আমার এখান থেকে টাইপটা সিলেক্ট ছিল না, করে দিলাম 13। এবার আমি এখান থেকে যেটা করতেছি, আমি টেক্সটগুলোকে কপি করে নিই, টেক্সটগুলোকে কপি করে নিয়ে কন্ট্রোল সি, আমি পরবর্তীতে পুরো পেজের জন্য আমি এখান থেকে আবারও কয়েকবার পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমার অনেকগুলো লেখা আছে। তো এই লেখাগুলো লেখার জন্য আমাদেরকে এখান থেকে যেটা আরও বেশ কিছু আমাদের এরিয়া টাইপ টুলের আরও বেশ কিছু অপশন আমাদের এখান থেকে আছে, সেগুলো আমরা দেখি যে এখান থেকে কীভাবে সেই সুবিধাগুলো আমরা এখান থেকে নিতে পারি। এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে টাইপ মেনুতে যাই এবং গিয়ে আমরা এখানে অপশন পাবো কি এরিয়া টাইপ অপশন। এই এরিয়া টাইপ অপশন আমাদেরকে এখান থেকে কি করবে দেখেন, যে আমাদের পেজগুলো অনেক সময় এমন হতে পারে যে আমাদের টেক্সটগুলো লিখছি, টেক্সটগুলোকে রো কলামে ভাগ করতে হবে। তো টেক্সটগুলোকে রো কলামে ভাগ করব কিভাবে, তো এই এরিয়া টাইপ অপশন আমাদেরকে এখান থেকে হেল্প করবে রো কলামে ভাগ করার জন্য। তো আমরা এখান থেকে রো কলাম এখান থেকে আমরা প্রিভিউটা অন করি, তাহলে এখান থেকে দেখবো যে রো 1 কলাম 1 এগুলো দিয়ে আছে। তো আমাদের এখান থেকে চাই টেক্সটটাকে 2টা বা 3টা কলামে ভাগ করার জন্য। তো এখান থেকে আমি কি করতেছি, 2টা কলাম যখন দিচ্ছি প্রিভিউ অন করার কারণে আমরা এখান থেকে দেখতেছি যে 2টা কলাম এখান থেকে সে ভাগ হয়ে গেছে। যদি 3টা কলাম চাই তাহলে এখান থেকে দেখবো সে 3টা কলামে ভাগ হয়ে গেছে। এর নিচে দেখেন একটা অপশন আছে গাটার। গাটারটা কি, যে গাটারটা হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝখানে দূরত্ব কতটুকু হবে। এখানে আছে 0.25, আমরা যদি এখান থেকে 0.5 করে দিই তাহলে এখান থেকে আরও বেশি গ্যাপটা হয়ে গেছে, 0.5 গ্যাপ হয়ে গেছে। আমরা এরিয়া টাইপ অপশনটাকে আরেকবার নিয়ে আসি, তো 0.5 না, আমরা এখান থেকে 0.2 গ্যাপ দিয়ে দিই। 0.2 গ্যাপ আমরা এখান থেকে দিয়ে দিলাম প্রিভিউ অন করার কারণে। এখান থেকে দেখতে পাচ্ছি 0.2 আমাদের প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ আছে। আমরা এখান থেকে চাই যে টেক্সটগুলোকে আবার 2টা রোতে ভাগ করব, তাহলে এখান থেকে আমি রো 1 এর জায়গায় আমি 2 করে দিলাম, তাহলে এখান থেকে কি 2টা রো হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে কি বিষয়টা আমরা দেখি, এখান থেকে সে আমি 2টা তো রো করলাম। তো এখন আমাদের এখান থেকে দেখেন যে টেক্সটগুলো বিভিন্ন ওয়েতে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখান থেকে কিভাবে পড়ব। 2টা ওয়েতে আমরা এখান থেকে পড়তে পারি। একটা ওয়ে হচ্ছে কি, যে এখান থেকে তো আমরা পড়াটা শুরু করব, যখন এখান থেকে এই কলামটা শেষ হয়ে যাবে, এই কলামের এখান থেকে বা এই রোটা শেষ হয়ে যাবে, তখন আমরা একটা করতে পারি যে এখান থেকে শেষ করার পর এখানে চলে যাব, আবার এখান থেকে পড়ে শেষ করে এখানে আসব, তারপর এখানে আসব। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা কি, যে আমি এখান থেকে শুরু করছি, শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে এই কলামটাকে আগে শেষ করব, তারপর এই কলাম পড়ব, তারপর এই কলামটা এইভাবে পড়ব। এইভাবে আমরা করতে পারি 2টা ওয়ে। তাহলে আমরা এখন এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি রো কলাম ভাগ করার পরে। এই এরিয়া টাইপ অপশনে দেখেন আমাদের একটা অপশন আছে এখান থেকে কি টেক্সট ফ্লো। এখান থেকে দেখেন কি বলতেছে, বাই রো লেফট টু রাইট। পরবর্তীটা কি বলতেছে, বাই কলাম লেফট টু রাইট। অর্থাৎ আমরা কি রো ওয়াইজ পড়বো নাকি কলাম ওয়াইজ পড়বো, আগে কলাম শেষ করব নাকি আগে রো শেষ করব। আর লেফট টু রাইট হচ্ছে এখান থেকে কি বাম থেকে ডানে যাবে। তো অর্থাৎ এখান থেকে দেখেন যে যদি আমরা এখান থেকে দেয়া থাকে কি দিয়ে আছে, এটা এখান থেকে বাই রো লেফট টু রাইট। অর্থাৎ এখান থেকে সে কি করবে, একটা রো শেষ করবে, তার পরবর্তীতে আরেকটা রো। তার মানে এখান থেকে এইটুকু আর একটা রো, এখান থেকে এইটুকু আর একটা রো। তার মানে এখন সে কি করতেছে, আগে এই কলাম এখান থেকে শেষ করতেছে, করে এই রোটাকে শেষ করবে, এখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে সে আসবে। তো আমরা যদি চাই যে না এটা হবে না, সে আগে এখান থেকে এই কলাম এখান থেকে শেষ করবে, তারপর এইভাবে আসবে। তাহলে টেক্সট ফ্লোটাকে চেঞ্জ করে দিই। টেক্সট ফ্লোটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যাব, এখান থেকে কি আছে তাহলে বাই কলাম লেফট টু রাইট। অর্থাৎ এই লেফট টু রাইট এদিক থেকে পড়তে পড়তে যাবে, কিন্তু আগে একটা কলাম শেষ করবে। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় চেঞ্জ করে দিই। এবার দেখেন কি হচ্ছে, যে এইবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আগে এখান থেকে এই কলামটা শেষ হবে, তার পরবর্তীতে এখানে আসবে, তার পরবর্তীতে সে এইভাবে আসবে।
এইভাবে সে টেক্সটগুলো লেখা শেষ করবে। ওকে করে দিচ্ছে। তো এইভাবে আমরা কি এখান থেকে ম্যাগাজিনের লেখা হোক বা অন্যান্য যদি আমরা কখনো কোনো ম্যাগাজিন পেজের কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই ধরনের প্রয়োজন হতে পারে এইভাবে রো ওয়াইজ বা এখান থেকে কলাম ওয়াইজ টেক্সট নিয়ে কাজ করার জন্য। তো এখান থেকে দেখেন ম্যাগাজিনের কথা যেহেতু বলতেছি, ম্যাগাজিনের এখানে কাজ করতে গেলে আমাদের টেক্সট নিয়ে আরও কিছু কাজ আমাদেরকে এখানে করতে হয়। যেমন আমরা যখন বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়ি, তখন আমরা ম্যাগাজিনে একটা বিষয় লক্ষ্য করি যে এখান থেকে টেক্সটের মাঝখানে কিছু ইমেজ থাকে। যেমন এখানে কি যে আমি একটা ইমেজ ইউজ করতে যাচ্ছি, কিন্তু এখানে যদি আমি নর্মালি কোনো ইমেজ বা অবজেক্ট তৈরি করি, এই ধরনের কোনো অবজেক্ট যদি এখানে তৈরি করি, তাহলে আমরা কি দেখব যে এই অবজেক্টের জন্য তো আমি এখান থেকে নিচের এই টেক্সটটাকে কি দেখতে পারতেছি না, এখান থেকে কি যে এই টেক্সটগুলোকে দেখতে পারতেছি না। তাহলে এখান থেকে আমার ম্যাগাজিনে যেটা দেখি যে এখান থেকে হয়তো অনেক সময় দেখবেন যদি কোনো স্পোর্টসের কোনো ম্যাগাজিন হয়, যেমন কোনো ব্যাটসম্যান খুব ভালো করছে, সে ব্যাট হাতে নিয়ে দাঁড়াই আছে, তার বডির চারদিক থেকে টেক্সটগুলো কেমন সরে সরে গেছে। এই ধরনের কোনো কাজ যদি আমরা এখান থেকে করতে চাই, যেখান থেকে তো ওইভাবে আর এরিয়া মাঝখান থেকে তাহলে বাদ দেবো কীভাবে, তাহলে সেটা তো আমরা করতে পারবো না। যেমন আমি এখান থেকে একটা অবজেক্ট দিয়ে দেখাই, যেমন আমি এখান থেকে স্টার, সেখান থেকে একটা স্টার তৈরি করলাম আমি এখান থেকে। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমার এখান থেকে এই স্টারের নিচে যে টেক্সটগুলো আছে, এখন তো আমি এগুলো পড়তে পারতেছি না, আমি চাচ্ছি এর বাহিরের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো এর নিচে যে লেখাগুলো আছে, এগুলো এই আমার অবজেক্টের নিচ থেকে সে দূরে চলে যাবে, এর পাশ দিয়ে চলে যাবে। তাহলে আমরা কি করব? এমন প্রয়োজন হতেই পারে কোনো অবজেক্ট বা কোনো ইমেজ ইউজ করার জন্য। তো আমি এখান থেকে প্রথমে অবজেক্ট দিয়ে দেখাই। যদি অবজেক্ট দিয়ে আমরা এখান থেকে করতে চাই, তাহলে কি করতে হবে? এই অবজেক্ট দিয়ে করতে হলে অবজেক্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট মেনুতে, তারপরে এখান থেকে অপশন আছে টেক্সট র্যাপ, এবার এখান থেকে আছে মেক। আমরা যখন এখান থেকে দিছি, তখন এখান থেকে দেখেন যে আমাদের এই অবজেক্টের নিচে আর কোনো টেক্সট নাই। এটা কি আমরা এখান থেকে যেখানেই নিব, এখান থেকে সে কি করতেছে, টেক্সটগুলো দূরে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এর চারদিক থেকে, এই যে এখান থেকে দেখেন যে একটা নির্দিষ্ট দূরত্বের থেকে সেখান থেকে টেক্সটগুলো লেখা হচ্ছে। এখন সে কতটুকু দূরত্বে চলে যাবে, এই যে এখান থেকে দেখেন একটা দূরত্ব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটুকু দূরত্ব সে টেক্সটের বাউন্ডারিটাকে নিয়ে নিচ্ছে। এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, কিছু সময় আমাদেরকে বাড়াইতে হবে বা কমাইতে হবে। এটা করার জন্য আমরা চলে যাব অবজেক্ট থেকে টেক্সট র্যাপ থেকে যদি আমরা রিলিজ করতে চাই, তাহলে তো রিলিজ টেক্সট র্যাপ অপশন। এখান থেকে হচ্ছে 6pt যে ভ্যালুটা দিয়ে আছে, আমরা প্রিভিউটা অন করি। 6pt না দিয়ে যদি আমরা এখান থেকে আর বাড়াই দিই ভ্যালুটা, তাহলে দেখেন এখান থেকে আমাদের এই যে ভ্যালুটা দিব, ওই ভ্যালুটা কি আমাদের এখান থেকে কাজ করতেছে, ওইটুকু দূরত্বে আমাদের টেক্সটগুলোকে সরাই নিচ্ছে। তো এটা ডিফল্টভাবে 6pt থাকে, আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। তো এই কাজটুকু তো আমরা দেখলাম যে এখান থেকে অবজেক্ট দিয়ে আমরা করলাম। যদি কোনো ইমেজ নিয়ে আমাদেরকে করতে হয়, তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ, এখানে কাজ করার জন্য আলাদা কোনো ওয়ে আমাদের এখান থেকে নাই যে করতে হবে। তারপর এখান থেকে কিছু প্রবলেমে বা কিছু ভিন্ন ধরনের কিছু কাজ আমাদেরকে এখান থেকে করতে হবে নতুন কিছু ওয়েতে। তো একটা ইমেজ, যেমন আমি এখান থেকে ফটোশপে ওপেন করি, ফটোশপের এখান থেকে দেখেন আমি একটা ইমেজ এখান থেকে আনছি। সেখান থেকে একজন ক্রিকেটারের ইমেজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই ইমেজটা আমি আমার টেক্সটের ভিতরে ইউজ করতে যাচ্ছি, কিন্তু এটাকে যদি নর্মালি আমি জেপিজি নিই, তাহলে এখান থেকে দেখেন কি আছে যে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে সেখান থেকে কি করবে, টেক্সটগুলোকে দূরে চলে যাবে র্যাপ করলে। তো আমি চাচ্ছি যে না, তার এই বডির সাইড দিয়ে এখান থেকে টেক্সটগুলো দূরে চলে যাবে, লেখাগুলো এভাবে হবে। তো আমরা কিভাবে করব? তাহলে একটা বিষয় তো খুব স্বাভাবিকভাবে জানি যে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, ইরেজার ইউজ করে বা এখান থেকে পেন অন্য মাস্কিং করে অন্যান্য বিভিন্ন ওয়েতে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এই ধরনের কোনো কাজ করতে চাই, যে আমরা এখান থেকে কাজ করতে যাচ্ছি যে টেক্সট র্যাপের কাজ করব, এর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, সেক্ষেত্রে সেটার কাজ আমাদের অবশ্যই পেন টুল দিয়ে করতে হবে। অন্য কোনো সিলেকশন দিয়ে যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলেন, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে টেক্সট র্যাপ কাজ করবে না। কাজ করবে কেমন, এখান থেকে যে মূল যে ইমেজের যে সাইজটা ছিল, ওই সাইজ অনুযায়ী সে টেক্সট র্যাপ করবে, কিন্তু এই বডি অনুযায়ী করবে না। কেন করবে না? কারণ আমাদের এখান থেকে টেক্সট র্যাপটা কাজ করবে আমাদের এখান থেকে এই যে আমি পেন টুল দিয়ে পাথ করতেছি, পাথ অনুযায়ী। আমার এই ইমেজটা তো অলরেডি দেখেন এখান থেকে পাথ করা আছে। এই যে এখান থেকে আমরা যদি পেন টুল নেই,
আমরা এখান থেকে পেন টুল নিয়ে দেখব যে এখান থেকে কি, এই যে আমার এখান থেকে পাত করা আছে। তো পাত করা আছে সেহেতু আমি এখান থেকে কি করতেছি, আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলি, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট আর দিয়ে ইনভার্স করে এখান থেকে ডিলিট প্রেস করলাম। আচ্ছা, তো এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি যে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে সেভ দেব কোন ফরম্যাটে, আমরা একে কোন ফরম্যাটে সেভ দেব। তো আমরা একে পিএনজি করলে হবে না, এখান থেকে পিএনজি বা জেপিজি করলে তো যে সেই কথা, এখান থেকে কাজ হবে না। আমরা এখান থেকে যেটা করতে হবে, এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করে ফেলি। সেখান থেকে ডেস্কটপে আমি এখান থেকে পিএসডিটাকে সেভ করলাম। সেই পিএসডিটাকে সেভ করার পর আমরা এখান থেকে কি করব, ইলাস্ট্রেটরে গিয়ে এই পিএসডি ফাইলটাকে আমরা এখান থেকে প্লেস করব। সে ফাইল মেনুতে চলে গেলাম, ফাইল মেনু থেকে প্লেস ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখান থেকে কি পিএসডি, এখান থেকে আনটাইটেলড ওয়ান যে পিএসডি ছিল পিএসডিটাকে সিলেক্ট করলাম। এবার দেখেন আমাদের এখান থেকে আমরা যখন টেক্সট র্যাপের জন্য আমরা এখান থেকে কোনো ইমেজকে প্লেস করব, তখন আমরা খেয়াল রাখবো যেন এখান থেকে লিঙ্কটা অন না থাকে। লিঙ্ক অন থাকলে আমাদের এখান থেকে টেক্সট র্যাপ কাজ করবে না, আমরা যেভাবে চাচ্ছি প্রপারভাবে কাজ করবে না। আমরা লিঙ্কটাকে অফ করে দিব, অফ করে আমরা দেন এখান থেকে প্লেস করব। ওকে করে দিলাম। সে অনেক বড় একটা ইমেজ আমাদের এখান থেকে, আমরা এটাকে ছোট করে নিই, শিফট ধরে এভাবে ছোট করে নিলাম। এখন আমি যদি এখান থেকে চাই যে আমরা আমাদের এখান থেকে এর চারদিক থেকে কি হবে যে এই টেক্সটগুলো সরে যাবে, তাহলে ঠিক আগের মতনই আমরা এখান থেকে করে ফেলি। অবজেক্ট মেনু থেকে টেক্সট র্যাপ, এখান থেকে মেক। এবার আমরা দেখতেছি যে আমাদের এখান থেকে খুব সহজেই কি এখান থেকে এই যে তার অনুযায়ী বডির যে আমার এখান থেকে যে পাতটা ছিল সেই পাতের সেই এরিয়া অনুযায়ী সে কি করছে, একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সে টেক্সটগুলোকে সরাই নিছে। তো এইভাবে আমরা কাজটুকু করতে পারি। একটু আগে আমি একটা কথা বললাম যে আমরা এখান থেকে যে প্লেস করার টাইমে চেষ্টা করব এখান থেকে যেন লিঙ্ক না থাকে। আসলে লিঙ্ক থাকলে কি হবে, কাজগুলো করবে না কেন, অর্থাৎ এখান থেকে সে যদি লিঙ্ক থাকে তাহলে সে টেক্সট র্যাপ করতে পারবে না। লিঙ্কটা হচ্ছে যে এখান থেকে যে ফাইলটা ফটোশপে আছে তার সঙ্গে একটা লিঙ্ক। তো এমন হতে পারে যে লিঙ্ক সহ আমি প্লেস করে ফেলছি, এখন কি করব, হ্যাঁ তারও ব্যবস্থা আছে। তো এখান থেকে ফাইল থেকে আমরা আবারও প্লেস করি, এবার লিঙ্ক সহ প্লেস করব। আমরা এখান থেকে প্লেস করলাম, লিঙ্কটা অন করে এবার আমরা প্লেস করি, প্লেস করলাম। আমরা এখান থেকে ফাইলটাকে একটু ছোট করে নিই। এবার যদি আমরা এখান থেকে দেখেন সে টেক্সট র্যাপ অপশনটা আমি এখান থেকে করি, অবজেক্ট টেক্সট র্যাপ মেক। এবার দেখেন সে কি করছে, সে টেক্সট র্যাপ করছে কিন্তু তার বাউন্ডারি অনুযায়ী করছে, কিন্তু সে কি করে নাই এখান থেকে ওই তার যে বডি অনুযায়ী আমি যাচ্ছিলাম এইভাবে করে নাই, অর্থাৎ সে এইভাবে কাজটা করবে না। তো এর জন্য আমরা কি করতে পারি, আমি তো প্লেস করে ফেলছি। প্লেস করে ফেলার জন্য এখন আমরা এখান থেকে কি করব যে এখানে দেখেন একটা অপশন আছে এমবেডেড। এই এমবেডেড হচ্ছে আমাদের এখান থেকে যে এর যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোকে ব্রেকআপ করে দেওয়ার জন্য। তো এখান থেকে এই লিঙ্কগুলো কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে এমবেডেড, এবার এখান থেকে ফ্ল্যাট অ্যান্ড লেয়ার টু এ সিঙ্গেল ইমেজ রেখে ওকে করে দিলাম। এবার দেখেন আমাদের এখান থেকে কি হয়েছে, ঠিক আমরা ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক ওইভাবে কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে, যে এখান থেকে তার বডি অনুযায়ী এখান থেকে সেই টেক্সটগুলোকে র্যাপ করবে। এখান থেকে এই বিষয়টুকু কি আমরা এখান থেকে দেখলাম। ওকে, তো এটুকু তো আমরা দেখলাম। পরবর্তীতে আমাদের যে টুলসটা আছে এই টুলসটা হচ্ছে কি আমাদের এখান থেকে কি দেখেন টাইপ অন এ পাথ টুল। আমরা এর আগে কি দেখছি, টাইপ টুল দেন শুধু লেখার জন্য, এরিয়া টাইপ টুল কোনো নির্দিষ্ট এরিয়া লেখার জন্য, আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখছি। এবার পরবর্তীতে এখানে কি আসছে, টাইপ অন এ পাথ টুল। আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুলকে আমরা যারা ফটোশপে কাজ করছি আমার মনে হয় আমরা এখান থেকে দেখছি টাইপ অন এ পাথ টুল এখান থেকে কি করে, অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছে মতো একটা পাথ করে দেব, সেই পাথের উপর দিয়ে লেখা হবে। যেমন আমি এখান থেকে এখানে পেন টুল দিয়ে একটা পাথ করি, যে এখান থেকে কি আমি একটা পাথ করছি, এই পাথের উপর দিয়ে আমি লেখা চাচ্ছি, তাহলে এখান থেকে কি যে আমি এখান থেকে টাইপ অন এ পাথ টুল নিলাম, এবার এর উপর নিয়ে ক্লিক করলাম। এবার যদি আমরা এখান থেকে লিখি তাহলে দেখেন কি হচ্ছে, এই যে আমার এখান থেকে যে পাথটা ছিল সেই পাথ অনুযায়ী কি এখান থেকে লেখাগুলো এইভাবে লেখা হচ্ছে। তো আমরা এখান থেকে কি এটুকু
এইভাবে লিখতে পারি। তো এই টুলসটা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে হেল্প করে থাকে। যেমন আমি যদি এখান থেকে চাই টাইপ কি এখান থেকে একটা সার্কেল নিচ্ছি বা এখান থেকে একটা স্টার টুল নিচ্ছি, এই স্টার টুল নিয়ে এসে এখান থেকে কি যে আমি এই স্টারের ভিতর থেকে এই পাতের উপর দিয়ে লিখতে চাচ্ছি, তো এখান থেকে নিলাম। আমরা এরিয়া টাইপ টুলে কি হইতো যে পাতের দিয়ে যে অবজেক্টটা তৈরি করা, এই অবজেক্টের ভিতরে লেখাগুলো হইতো। তো এখন কি হবে, এখন যেটা হবে যে এখন আমাদের এখান থেকে ক্লিক করি সে এর উপর দিয়ে চলে যাবে। যখন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই কিছু লেখা, দেখেন আমাদের এই স্টারের চারদিক থেকে সে পাত অনুযায়ী লেখাগুলো সে লিখছে। তো এটা কি, এটা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে, বিভিন্ন ধরনের লোগোতে বিভিন্ন কিছুতে আমাদের এখান থেকে হেল্প করবে। যেমন আমরা যদি একটা লোগোর কথা বলি, যে লোগোতে আমাদের এখান থেকে সার্কেল ওয়াইজ এইভাবে ঘোরানো লেখাগুলো থাকে, যেমন বাংলাদেশ গভর্নমেন্টের লোগোর কথা যদি বলি, এখান থেকে কি লেখা আছে আমাদের এইভাবে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে এইভাবে লেখা আছে সরকার। এই কাজটুকু যদি আমরা করতে চাই, টেক্সটগুলোকে যদি এইভাবে র্যাপ করতে চাই, তাহলে এখান থেকে কিভাবে করতে পারি, এটা করার জন্য কিন্তু আমাদের এখান থেকে এই টুলসটা হেল্প করতে পারে। কিভাবে, যেমন আমি আমাদের ক্রিয়েটিভ আইডির কথা বলতেছি, সে আমি চাচ্ছি যে ক্রিয়েটিভ আইডির জন্য কিরে ভাই যেমন আমি এখান থেকে চাচ্ছি ক্রিয়েটিভ আইটির জন্য আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে কি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লেখাটা এখানে থাকবে, নিচে এই অ্যাড্রেসটা ধানমন্ডি ঢাকা এখানে লেখা থাকবে। তো এটুকু কিভাবে করব, তো এর জন্য আমি যে সার্কেল চাচ্ছি সেই সার্কেলের মতো আমি একটা তৈরি করে নিই। যে এই একটা সার্কেল আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখান থেকে আমি যাচ্ছি এখান থেকে লিখে থাকবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এখানে ধানমন্ডি ঢাকা, এই ধরনের কোনো একটা শেপ এখানে থাকবে। তো এখন আমরা কি করব, এখন যদি আমরা টাইপ অনে পাথ টুল নিই তাহলে তো এর বাইরে দিয়ে লেখা হয়ে যাবে। তাহলে এখন থেকে আমরা কি করতে পারি, এর ভিতর দিয়ে যেহেতু লেখা হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিলাম। সে এখান থেকে আমি এটুকু নিলাম, এটুকু কি আমাদের একটা আলাদা অবজেক্ট, দেখেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবো এটুকু একটা আলাদা। তো এই অবজেক্টে কি হবে, আমাদের এই কালারটা চলে যাবে, আমরা যখন এখান থেকে টাইপ অনে পাথ টুল নিয়ে ক্লিক করবো কালারটা চলে যাবে। আমি এখান থেকে আলাদাভাবে বোঝানোর জন্য জাস্ট এখান থেকে লিখলাম। তো এখান থেকে নিয়ে এর উপরে ক্লিক করতেছি, কালারটা চলে গেছে। এবার আমি এখান থেকে লিখি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমি এখান থেকে এটুকু লিখলাম। তো লেখার পরে এখান থেকে দেখেন আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওকে, তো আমি এখান থেকে লিখলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তো এখান থেকে আমরা এভাবে লিখলাম। তো আমি এখন যদি লিখি ধানমন্ডি ঢাকা, তো ধানমন্ডি ঢাকাটা তো লেখা হবে এখান থেকে এইভাবে। তো আমি দেখতেছি লেখা তো এইভাবে ঘুরে আসতেছে। তো আমরা এখান থেকে কিভাবে করতে পারি, আমরা এখানে কিভাবে করতে পারি, কারণ আমি ধানমন্ডি ঢাকা লিখলে তো সে এইভাবে যাবে ধানমন্ডি ঢাকা, কিন্তু আমি যাচ্ছি এখান থেকে এইভাবে যাবে। এবার তাহলে কি করা যায় আমরা দেখি এখান থেকে, যে এখান থেকে দেখেন যখন আমি লেখাটাকে সিলেক্ট করছি তখন এখান থেকে দেখেন তিনটা হ্যান্ডেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কন্ট্রোল হ্যান্ডেল এখানে আছে একটা, এখানে আছে দুইটা। তো এগুলো আমাদেরকে আসলে এগুলো কি এবং এগুলো আমাদেরকে এখান থেকে কিভাবে হেল্প করে। তো এখানে যে দুইটা আছে এই দুইটার কথা আমরা আগে বলে নিই। এই দুইটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে আমাদের উপরে যেটা আছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটাকে ধরে যদি আমি এখান থেকে এদিকে নিয়ে আসি তাহলে দেখেন এখান থেকে কি হচ্ছে, এখান থেকে টেক্সটটা শুরু হয়েছে এখানে এসে শেষ হবে, অর্থাৎ এর বাইরে সে টেক্সট যেতে পারবে না। আমরা এখান থেকে এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। এটাকে যদি আমি এখান থেকে ধরে নিয়ে এখানে সেট করে দিই তাহলে এর বাইরে লেখাগুলো যাওয়ার কথা না। দেখেন এখান থেকে সত্যি মানে যে ওয়ার্ডটা আছে কমপ্লিট হচ্ছে না, বিধায় ওয়ার্ডটা এখান থেকে আসতেছে না। তো এখান থেকে কি আমি এটা এখান থেকে এখানে রেখে দিলাম, কোনো সমস্যা নাই। আর এটা কি, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, টেক্সটগুলো এখান থেকে লেখা হয়েছে। আমরা যদি চাই একটু নিচে বা এখান থেকে টেক্সট থেকে শুরু হবে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি এখান থেকে টেক্সটটাকে দেখাই দিলাম যে টেক্সট এখান থেকে লেখাটা শুরু হয়েছে।
এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এসে এর এন্ডিং পয়েন্ট এটা এখান থেকে, ঠিক আছে। তো এর ভিতরে দেখেন আরেকটা আছে মাঝ বরাবর, এখান থেকে এ কী কাজ করবে, এ হচ্ছে যে টেক্সটের যে আমাদের যে সমস্যাটা, আমাদের টেক্সটটা সে কোন দিকে যাবে, আমাদের এখান থেকে এই টেক্সটটাকে মূলত সে বেজ লাইন হিসাবে, অর্থাৎ এই পাতটাকে বেজ লাইন হিসাবে ইউজ করতেছে। তো বেজ লাইনের বাইরে যখন থাকবে তখন টেক্সটটাকে এভাবে যাচ্ছে। যদি আমি টেক্সটটাকে এভাবে লিখতে চাই এই পাত অনুযায়ী, তাহলে কি হবে, এখান থেকে লেখাটা এইভাবে যাবে, ভিতর থেকে ভিতরে যাবে, আর এখন কি হচ্ছে বাহিরে যাচ্ছে। তো এখন দেখেন আমার এই কন্ট্রোল হ্যান্ডেলটা বাহিরে আছে বিধায় এই লেখাগুলো বাইরে যাচ্ছে। আমরা যদি এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে ধরে ভিতরে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের এই লেখাগুলো কি হয়েছে, ভিতরে চলে আসছে। আবার যদি এটাকে ধরে বাহিরে নিয়ে চলে যাই, তাহলে আমরা কি দেখতেছি, এখান থেকে এই টেক্সটগুলো বাহিরে চলে গেছে। ক্লিয়ার? আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তার মানে এখান থেকে আমরা এইভাবে এই কাজটুকু না হয় করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই একই পাতে কি আমাদের আর সম্ভব যে এই পাতের ভিতরে আমি এখান থেকে আবার এইভাবে লিখবো, ঘুরাই দিব? না, এই পাতের ভিতরে সে হয় ভিতরে থাকবে নয় বাইরে থাকবে, সে আলাদাভাবে কাজগুলো করবে না। তো আমরা এখান থেকে কি করব, আমরা এটা করার জন্য আমাদেরকে আরেকটা পাত নিয়ে নিতে হবে। আর এই পাতের ভিতরে যদি আমরা নিই, তাহলে এখান থেকে হবে না কেন, আমরা চাইবো নিশ্চয়ই যে এটার সঙ্গে একটা পুরো সার্কেল হোক একটা টেক্সটের। যদি এটা না হয় তাহলে কি হবে, দেখেন যে এই টেক্সটটা এখান থেকে লিখে এদিকে গেছে, যদি এটার সমানে আরেকটা অবজেক্ট নেই, তাহলে এখান থেকে লিখে ভিতরে যাবে। সে এখান থেকে লিখে যখন ভিতরে যাবে তখন কিন্তু এর সঙ্গে অ্যালাইন মিলবে না। আমাদের প্রয়োজন ঠিক এখান থেকে লিখে এ পর্যন্ত হোক। তাহলে আমাদের এখান থেকে কি প্রয়োজন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এবং আমাদের পরবর্তী যে অবজেক্টটা সেটা কতটুকু হবে, এখান থেকে ছোট করে এই যেখান থেকে এই টেক্সটগুলোর টপ পেজ পর্যন্ত, কালারটাকে চেঞ্জ করে এখান থেকে দেখাই দিই এই পর্যন্ত। কারণ এখান থেকে কি, এখান থেকে ভিতরে লিখলে এদিকে যাবে, তার মানে আমরা এখান থেকে পুরো একটা সার্কেলের মতো সে তৈরি করতে পারবে। তো এবার আমরা কি করতেছি, এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে লিখি ধানমন্ডি ঢাকা। ধানমন্ডি ঢাকা। তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখান থেকে তো এটা সে বাইরেই গেল, তার মানে বাইরে গেল। আমরা এখান থেকে যে এখান থেকে অ্যালাইনটাকে ভিতরে নিয়ে আসি, এখান থেকে ধানমন্ডি ঢাকা। তো এখন দেখেন যে এখান কি হয়েছে, যদি এটা না লিখতাম, যে এখান থেকে দেখেন যদি এখান থেকে এভাবে না লিখতাম, তাহলে কি হতো, যে টেক্সটটা কিন্তু এইভাবে আমাদেরকে এখান থেকে মিলতো না। ধানমন্ডি ঢাকা। তো এখান থেকে আমি এর স্টার্টিং পয়েন্টে দিয়ে এখান থেকে এভাবে মিলাই দিলাম, বা এটার ফন্ট সাইজ আমি এখান থেকে একটু কমাই দিই, সেখান থেকে 15 ইউজ করি। এবার আমরা এখান থেকে এটাকে এখান থেকে মিলাই দিলাম, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে একটু সৌন্দর্যের জন্য আমরা এখান থেকে এর মাঝখানে নিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। বা এই ধরনের যে কোনো আমরা এখান থেকে করতে পারি, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা এখান থেকে যদি এটুকু আমি দেখাই দিয়েছি, যদি এটুকু সম্ভব হয়, আমার মনে হয় যে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগোটা আছে এটুকু আমরা এখান থেকে করতে পারবো। আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। আচ্ছা, তো এইভাবে যে কোনো একটা শেপের ভিতরে এই ধরনের এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। তার মানে আমরা যদি এখান থেকে এই হরিজন্টালি বিষয়গুলো জানি, জাস্ট
পরবর্তী যে টুলসগুলো আছে এগুলোকে ভার্টিক্যালি কাজ করবে, কিন্তু অপশনগুলোকে মূলত সবই সেম। এখন আমরা যেটা করব, আমাদের টাইপ টুলের ভিতরে আরও যে বেশ কিছু অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব, যেমন ক্যারেক্টার প্লেট, এগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। আমরা এখান থেকে এগুলো দেখি। আমরা এখান থেকে উইন্ডো থেকে আমরা পাবো কি টাইপ, টাইপ থেকে আমরা পাবো ক্যারেক্টার, বা কন্ট্রোল টি প্রেস করলে ডিরেক্ট এখানে চলে আসবে। তো আমাদের এখান থেকে দেখেন পুরো অপশন যখন আমরা এখান থেকে দেখব, আমাদের এই ক্যারেক্টার প্লেটের সঙ্গে আমরা অনেকেই আগে পরিচিত, কারণ আমরা কাজ করছি বা এই বিষয়গুলো অনেক কিছু সম্পর্কে আমরা এখান থেকে জানি। এখান থেকে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কি আছে, ফন্ট আছে এরিয়াল, এরিয়াল তো আমরা বুঝি এখান থেকে, যেমন এটা কোন ফন্টে লেখা আছে, যেমন রেগুলার, এখান থেকে এই রেগুলারটা কি ফন্ট স্টাইল, এখান থেকে কি আছে ফন্ট সাইজ 13 পয়েন্টে আছে। এটা হচ্ছে কি লিডিং, লিডিংটা কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, সে এখান থেকে যদি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব একটু বেশি হোক, তাহলে এখান থেকে সে আমি 19 প্রেস করি, তাহলে এখান থেকে কি হচ্ছে যে লাইনগুলো অনেক বাড়তেছে, যদি কমাইতে চাই তাহলে কমাইতে পারি। আচ্ছা, এখানে কি আছে কার্নিং, এর ভ্যালুটা আমি আগে 0 করে দিই। এখান থেকে কি আছে কার্নিং, কার্নিংটা মূলত কি করবে, কার্নিং যে কাজটা করবে সেটা হচ্ছে কি এখান থেকে আমাদের নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা গ্যাপ সে তৈরি করবে। যেমন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এম এবং এ এই দুইটার মাঝখানে আর একটু গ্যাপ হবে, তাহলে এখান থেকে আমরা স্পেস দিলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এত না, তাহলে আর একটু সামান্য পরিমাণে গ্যাপ বাড়বে বা কমবে। এই ধরনের কাজ যদি আমরা করতে চাই, তাহলে যে দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমরা দূরত্বটা কমাইতে চাই, গ্যাপটা কমাইতে চাই, ওই দুইটার মাঝখানে আমরা এখান থেকে কার্সরটা রেখে আমরা এখান থেকে যদি পজিটিভ ভ্যালু দিই, আমরা যদি এখান থেকে পজিটিভ ভ্যালু দিই, আমি আপ অ্যারো প্রেস করতেছি ক্লিক করে, যার কারণে কি হচ্ছে, তাহলে দেখেন এখান থেকে গ্যাপটা বাড়তেছে সামান্য, এটা স্পেস দিলে অনেক বেশি হবে, খুব সামান্য পরিমাণে যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে এইটুকু করতে পারি। আর যদি আমাদের এখান থেকে এমন হয় যে কমাইতে হবে, গ্যাপটা অনেক বেশি আছে, এই গ্যাপটা আমাদের এখান থেকে কমানোর প্রয়োজন, তাহলে আমরা যেটা করতে পারি এখান থেকে যে নেগেটিভ ভ্যালু দিলে, অর্থাৎ ভ্যালুটা যদি মাইনাসে নিয়ে যাই, তাহলে আমাদের এখান থেকে গ্যাপটা কমে যাবে। আবার এখান থেকে যদি স্বাভাবিকভাবে চাই তাহলে এখান থেকে আমরা 0 এখান থেকে ইউজ করতে পারি। মূলত কাজের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে এটাকে কি বললে কার্নিং, পরবর্তীটা কি ট্র্যাকিং, ট্র্যাকিংটা কি স্পেস বিটুইন সিলেক্টেড ক্যারেক্টার, অর্থাৎ যতগুলো ক্যারেক্টার সিলেক্ট থাকবে সবগুলোর মাঝখানে আমাদের এখান থেকে গ্যাপ তৈরি করতে হবে। যেমন আমাদের প্রয়োজনটা এমন হয়, দেখেন এখান থেকে সেখান থেকে আমি লিখলাম সিআরই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমি এখান থেকে লিখছি। তো এবার আমি এখান থেকে এর নিচে লিখতে চাই ধানমন্ডি ঢাকা। ধানমন্ডি ঢাকা, এখান থেকে আমি এটুকু লিখলাম। অর্থাৎ এখান থেকে বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ট্যাগ, যেটা অর্থাৎ একটা লোগোর পাশে যেমন লোগোর মোটো বা স্লোগান যে বিষয়টা থাকে সেটা লেখার জন্য, তা আমরা এখান থেকে দেখেন যে যদি এটা এর স্লোগানটা হয় তাহলে এর ফন্ট সাইজটা এত বড় থাকবে না, কতটুকু, এটা হয়তো এখান থেকে কতটুকু এমন ছোট করে থাকবে বা আরো ছোট করে থাকবে এখান থেকে। তো এটাকে যদি আমরা এখান থেকে কি করব, এটা তো আর এমন লেখা থাকবে না, এটা দেখবেন পুরোটা পর্যন্ত লেখা থাকে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এটাকে এই টেক্সটকে ধরে কি আমরা এভাবে টান দিয়ে লম্বা করে এই পর্যন্ত মিলাই দিব, তাহলে কিন্তু এখান থেকে আমাদের এটা দেখতে ভালো লাগবে না। আমরা এখান থেকে যেটা করতে পারি, প্রত্যেকটা মাঝখানে গ্যাপ বাড়াই দিতে পারি। যেমন এখান থেকে দেখেন আমি গ্যাপটাকে বাড়াচ্ছি, গ্যাপ বাড়াচ্ছি মানে কি হচ্ছে যে আমার এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক ঠিক থাকতেছে, তাকে টেনে লম্বা করা হচ্ছে না, কিন্তু সেখান থেকে কি হচ্ছে মাঝখানে গ্যাপ বাড়ায় সেখান থেকে এটাকে সমান করে নিচ্ছে। বা এখান থেকে যদি আরো গ্যাপ আমরা এখান থেকে দিতে চাই,
এখান থেকে যে প্রত্যেকটা মাঝখানে দেখেন গ্যাপ দিয়ে দিয়ে এখান থেকে কি হচ্ছে, এটা কি পর্যন্ত মিলাই দেওয়া হয়েছে। এই ধরনের কাজ আমরা এখান থেকে ট্র্যাকিংয়ের সাহায্যে করতে পারি। পরবর্তীতে এখান থেকে কি দিয়ে আছে দেখেন, স্কেল। পরবর্তী অপশনটা কি এখান থেকে আছে ভার্টিক্যালি স্কেল। তো ভার্টিক্যালি স্কেলটা কি করবে, আমি এখান থেকে দেখি, যেমন আমি এখান থেকে লিখি বাংলাদেশ, আমি টেক্সটটাকে বড় করে নিলাম। আমরা যদি চাই যে টেক্সটটাকে উপরে নিচে এখান থেকে টেনে লম্বা করা হবে, যেমন এমন, আমরা যদি এটাকে এইভাবে করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে এর ভ্যালুটা বাড়াইতে পারি। যেমন এখান থেকে কি আছে 100%, আমি এখান থেকে যদি 300 করে দিই, তাহলে দেখেন মনে হচ্ছে যে টেক্সটটাকে টেনে লম্বা করে ফেলছে। আবার এখান থেকে কি আছে হরিজন্টাল স্কেল, যদি এইভাবে টেনে লম্বা করতে চাই, তাহলে এখান থেকে কি এইভাবে আমি এখান থেকে 300% দিয়ে দেখি, তাহলে এখান থেকে কি দেখেন আমার টেক্সটটা কীভাবে টেনে লম্বা করে ফেলছে। তো মূলত কাজ করতে গেলে আমাদের এখান থেকে এই কাজগুলো কখনো করতে হয় না। এই কাজগুলো করলে আমাদের এখান থেকে দেখতে আরও অনেক বেশি খারাপ লাগে, এখান থেকে টেক্সটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নিচে দেখেন এখান থেকে কি আছে বেজ লাইন শিফট। এই বেজ লাইন শিফটটা আমাদেরকে এখান থেকে কি করবে, এই বেজলাইন শিফটটা আমাদেরকে হেল্প করবে যে একটা টেক্সটকে তার বেজলাইনকে, যেমন এখান থেকে দেখেন যে একটা লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বেজলাইন। এই বেজলাইন থেকে শিফট করানো নিচে বা উপরে, যেমন আমরা এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিখে দেখি, যেমন ই স্কোয়ার, বি স্কোয়ার, তারপরে পাওয়ার অনুপাত, যেমন A:2O, এই ধরনের যে বিষয়গুলো করি, যে এই যে পাওয়ারগুলো বলা হয় এ স্কোয়ার বা কিউব, যে বিষয়গুলো এগুলো কি উপরে বা নিচে থাকে। তো একটা টেক্সটকে আমরা এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে, যেমন আমি এখান থেকে লিখি, তো যদি আমি এখান থেকে H2O, এই টুটা কোথায় থাকবে, এই টু থাকবে এখান থেকে আমার এখান থেকে নিচে, এইচের চাইতে নিচে, তাহলে এখান থেকে নিচে নিব কিভাবে, তো এখান থেকে হয়তো ফন্ট সাইজ কিছুটা ছোট থাকে। তো আমি আমরা যেটা করতে চাই, ফন্ট সাইজ হয়তো এখান থেকে আমি কিছু ছোট করে দিলাম, এখান থেকে হয়তো এখান থেকে 30 করে দিলাম, কিন্তু তাই বলে কি এখান থেকে এটা কি ওই ধরনের হয়েছে না। তো এটাকে কি করতে হবে, বেজলাইন থেকে নিচে নামাইতে হবে। যেখান থেকে দেখেন বেজলাইন শিফট, যেহেতু নিচে নামাবো আমি এখান থেকে ভ্যালুটা নেগেটিভ দিচ্ছি। নেগেটিভ দিলে কি হচ্ছে, সে নিচের দিকে চলে যাচ্ছে। যদি আমরা উপরে যাইতাম স্কোয়ার হিসেবে, তাহলে এখান থেকে কি যদি ভ্যালুটা পজিটিভ দিতাম, তাহলে এটা উপরে চলে যেত। এই বিষয়গুলোকে আমরা এখান থেকে কাজ করতে পারি। আচ্ছা, তো এর নিচে দেখেন আরও কিছু অপশন আছে, এখান থেকে অল ক্যাপস, অর্থাৎ আমাদের এখান থেকে টেক্সটগুলো লেখার পরে এখান থেকে কি অল ক্যাপস হবে কি না, বা এখান থেকে অল ক্যাপস না হয়ে কি এখান থেকে স্মল ক্যাপস হবে কি না, এই বিষয়গুলো এখান থেকে কি কাজ করবে। স্মল ক্যাপস বিষয়টা কি, স্মল ক্যাপস মানে কিন্তু এমন না যে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। স্মল ক্যাপসটা হচ্ছে কি, যে এখান থেকে সবই ক্যাপিটাল লেটারে থাকবে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটার সেটার সাইজটা একটু বড় থাকবে। তারপর এখান থেকে আমরা সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট, যে বেজলাইন শিফট, যেটা এখান থেকে আমরা ডিরেক্ট এখান থেকে করতে পারি, ডিরেক্ট এখান থেকেই করতে পারি, যেটাকে আমি পাওয়ার হিসাবে দেখাইতে চাই। যেমন আমি এখান থেকে এই দিসের স্ট্যাক এখান থেকে পাওয়ার হিসাবে দেখাইতে চাই, এটা সিলেক্ট করে এখান থেকে সুপার স্ক্রিপ্ট দিয়ে দিই, তাহলে এখান থেকে এটাই পাওয়ার হিসাবে শো করবে। আচ্ছা, তো এখান থেকে কি আন্ডারলাইন, আমরা যদি আমাদের টেক্সটগুলোর নিচে আন্ডারলাইন চাই, তাহলে এখান থেকে কীভাবে আন্ডারলাইন দিতে পারি। স্ট্রাইক, তো টেক্সটের মাঝখান দিক দিয়ে যদি কেটে দিতে চাই, তাহলে এখান থেকে কেটে দিতে পারি। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা,
আমি এখান থেকে এরিয়া টাইপ অপশন থেকে আমি এখান থেকে এটাকে লাইনগুলো কি করে ফেলি, এখান থেকে প্যারাগ্রাফ এরিয়া টাইপ অপশন, তো এখান থেকে আমি চেঞ্জ করে ফেলি 1 করে ফেলি। এখানে আরেকটা বিষয় আমরা এখান থেকে দেখে ফেলি, সেইটুকু আমি নর্মাল টেক্সট করলাম। লাইন হাইটটাকে এখান থেকে 25 করে দিই। ওকে, আচ্ছা, তো আমি এখন যেটা দেখাইতে যাচ্ছি যে এখান থেকে দেখেন আমাদের টাইপ, এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে একটা অপশন আছে কি এখান থেকে, এখানে কি আছে ফন্ট, দেখেন এখান থেকে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই ডিরেক্ট এখান থেকে ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে কি রিসেন্ট ফন্ট, রিসেন্টলি আমি কোন কোন ফন্টগুলো এখান থেকে কি করছি এগুলো করতে পারি। সাইজ, এখান থেকে সাইজগুলো আমরা পরিবর্তন করতে পারি। গ্লিপস, গ্লিপস অপশনটা কি, গ্লিপস অপশনটা হচ্ছে এমন কিছু সিম্বল যে সিম্বলগুলো আমরা এখান থেকে কিবোর্ডের সাহায্যে দিতে পারি না। যেমন আমাদের এখানে হয়তো @ হ্যাশ এই ধরনের কিছু সিম্বল আমাদের এখানে আছে এখানে, কিন্তু এই যে অনেক সিম্বল কিন্তু এখানে নাই, যেমন কপিরাইট, রেজিস্টার মার্ক, টিম মার্ক, এই ট্রেডমার্ক, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে নাই। কিন্তু এগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিভাবে করব, তো এগুলোর জন্য হেল্প করবে আমাদের এখান থেকে গ্লিপস অপশন। অর্থাৎ এখান থেকে দেখেন আমি টাইপ টুল অ্যাক্টিভ করলাম, এখান থেকে চলে গেলাম গ্লিপস, গ্লিপসে যাওয়ার পর দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল আমরা এখান থেকে পাবো। তো আমাদের এখান থেকে দেখতে হবে যে আমার কোন সিম্বলটা চাই আর এটা কোথায় আছে। অর্থাৎ এখান থেকে দিলে সেই রেজিস্টার মার্কগুলো এখান থেকে নিতে চাই, তাহলে সেগুলো আমরা এখান থেকে, যেমন এখান থেকে দেখেন এখান থেকে কি বিভিন্ন মার্ক এখানে আছে, তো কপিরাইট মার্কটা কোথায় আছে এটা তো খুঁজতে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, এখান থেকে টাইমস নিউ রোমান ইউজ করি, টাইমস নিউ রোমান ইউজ করে দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। এত ফন্টের ভিতর সিম্বলের ভিতর থেকে খুঁজে বের করাটাও মুশকিল। এই যে এখান থেকে আরবিক লেখাগুলো আছে এখান থেকে দেখতেছি, যদি এখান থেকে চাই আমরা ইউজ করতে পারি। আমি এখান থেকে এটাতে তো কই চোখে পড়তেছে না, আছে হয়তো বা চোখে পড়তেছে না। আমি এখান থেকে এই যে এখান থেকে দেখেন তাহমা ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেজিস্টার্ড মার্ক। তো এখান থেকে যদি আমি রেজিস্টার্ড মার্কে ডাবল ক্লিক করি বা এখান থেকে কপিরাইট মার্কে ডাবল ক্লিক করি, ট্রেড মার্কে ডাবল ক্লিক করি, তাহলে এটা আমাদের এখান থেকে কি অটোমেটিক্যালি আমাদের এখান থেকে চলে যাবে, যেগুলো কি এখান থেকে কি ফন্ট আকারে এখান থেকে কি ইউজ হচ্ছে, ফন্টের মতো করে ছোট বড় বা কাস্টমাইজ আমরা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে কি আমাদের এখান থেকে গ্লিপস অপশনের কাজ। এই এরিয়া টাইপ অপশন তো দেখলাম, টাইপ অনে পাত এখান থেকে। আচ্ছা, তো এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে আমাদের এখান থেকে ফিট হেডলাইন, যেটা আমাদের প্রয়োজন হয়। যেমন আমি এখান থেকে চাচ্ছি, অনেক সময় দেখছি যে এখান থেকে সে দিস ইজ এ ফটোশপ ভার্সন, এই লেখাটুকু এটা আমার প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, এবং আমি এখান থেকে চাই এটাই আমার এখান থেকে কি হবে প্যারাগ্রাফের এটাই হেডলাইন হবে। যেমন হেডলাইনটা কি হতে পারে যে এখান থেকে হয়তো বা ফন্ট সাইজ একটু বড় হয়ে একটু গ্যাপ হয়ে প্রথম লাইনটা এটা থাকবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য আমাদেরকে এখান থেকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে গিয়ে এটাকে ইন্টার প্রেস করে এখান থেকে নিচে নামাই দিলাম। নিচে নামাই দিয়ে আমরা এখান থেকে কি এটুকুকে সিলেক্ট করলাম, যেটুকুকে আমরা এখান থেকে হেডলাইন হিসেবে চাই। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে টাইপ মেনু থেকে অপশনটা দিয়ে দিলাম যে ফিট হেডলাইন। এখান থেকে টাইপ থেকে ফিট হেডলাইন, সরি এখান থেকে ফিট হেডলাইন, এখান থেকে আমি এটুকু না দিয়ে ওকে
আমরা যে বিষয়গুলো দেখছিলাম এখান থেকে আমাদের টেক্সটের আরও বেশ কিছু অপশনগুলো, তো সেগুলোকে এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে পাবো টাইপ থেকে ফিট হেডলাইন। তো এই ফিট হেডলাইন আমাদের এখান থেকে কি হেল্প করবে আমরা দেখি যে আমাদের অনেক সময় এই ধরনের অনেক কিছু দেখি, যেমন যেটা আমাদের টেক্সটের শুরুর লাইনটাই আমাদের এখান থেকে হেডলাইন হিসেবে এখান থেকে শো করানো হয়। যেমন আমি যদি চাই এখান থেকে যে এভরিডে পর্যন্ত এখান থেকে এই টেক্সটটুকু আমার এখান থেকে হেডলাইন হিসেবে থাকবে, এটা পুরো লাইন জুড়ে এটাই হেডলাইন, পরবর্তীতে কি হবে এটাই আমাদের এখান থেকে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন বা প্যারাগ্রাফ কি টাইটেল বা এখান থেকে হেডলাইন। তো এখান থেকে আমরা এটুকুকে সিলেক্ট করে এন্টার দিয়ে নিচে নামাই দেবো পরবর্তীটুকু, এবং এখান থেকে সিলেক্ট করে টাইপ মেনু থেকে ফিট হেডলাইন। বা আমরা যদি এখান থেকে চাই আমরা এখান থেকে ফন্টটাকে বড়গুলো আগে 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 করে নিতে হবে। তো এখান থেকে দেখেন যে এটুকু কি হয়েছে, আমার এখান থেকে হেডলাইন হিসেবে পুরো লাইনটাতে সে কী করছে অটোমেটিক সে ফিট করে নিছে। যার যতটুকু গ্যাপ তৈরি করার প্রয়োজন মাঝখান থেকে ওই গ্যাপটুকু তৈরি করে নিয়ে সে অটোমেটিক্যালি করে নিছে। আচ্ছা, পরবর্তীতে কি আছে এখান থেকে গুরুত্বপূর্ণ দেখেন, এখান থেকে ক্রিয়েট আউটলাইন এটা দেখতেছি। এর আগে দেখেন এখান থেকে কি আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস সম্পর্কে আমরা এখান থেকে জানি যে আপার কেস, লোয়ার কেস, 4 ধরনের কেস আমরা এখান থেকে পাই। কি আছে আপার কেস, যদি এখান থেকে আপার কেস দিই সবগুলো লেখা আমাদের এখান থেকে বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস এখান থেকে যদি লোয়ার কেস দিই তাহলে সবগুলো লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার হয়ে যাবে। আবার টাইপ টুল থেকে এখান থেকে আমরা যদি চেঞ্জ কেস দিই এখান থেকে টাইটেল কেস দিলে কি হবে যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আমাদের কি হবে ক্যাপিটাল লেটার হবে। আবার সেন্টেন্স কেস আছে, আমরা সেন্টেন্স কেস বুঝি, আমরা এখান থেকে সবচেয়ে বেশি যেটা ইউজ করি যে একটা প্রতিটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে এখান থেকে ক্যাপিটাল লেটার হবে, পরবর্তীগুলো কি হবে আমাদের স্মল লেটার হবে। এটার জন্য আমরা এইভাবে চাই তাহলে আমরা কি এখান থেকে এটা ইউজ করতে পারি। আরেকটা বিষয় আমরা যেটা এখান থেকে দেখলাম ক্রিয়েট আউটলাইন একটা অপশন ছিল শর্টকাট কি এখান থেকে। তো আমরা আউটলাইনটা কি কাজ করবে স্যার আমি এখান থেকে লিখি ক্রিয়েটিভ। তো আমরা এখান থেকে এই ধরনের কাজগুলো করতে গেলে বিশেষ করে আমরা যখন টাইপোগ্রাফিতে কোনো লোগো করতে চাই এই লোগোর কাজগুলোতে করতে গেলে আমাদেরকে এখান থেকে আউটলাইন করতে হয়। আউটলাইনটার অর্থ হচ্ছে যে এখান থেকে একটা টেক্সটকে অবজেক্টে পরিণত করে একটা অবজেক্টের বৈশিষ্ট্যটাকে নিয়ে আসা, যেটা টেক্সট থাকবে না অবজেক্ট হয়ে যাবে। কারণ টেক্সটকে অবজেক্ট করলে সুবিধাটা কি যে টেক্সটকে অবজেক্ট করলে আমাদের এখান থেকে ইচ্ছে মতন কাস্টমাইজ করা যায়। যেমন আমি এখান থেকে ফন্টটা যদি একটু চেঞ্জ করে নিই শুরুতে, সো ঠিক আছে এটা একটা ফন্ট। তো এখন আমি চাচ্ছি এটাকে আউটলাইন করবো। আউটলাইন কিভাবে করতে পারি, টাইপ মেনু থেকে গিয়ে আউটলাইন এই যে এখান থেকে পাবো আউটলাইন, অথবা রাইট ক্লিক করলে আমরা এখান থেকে অপশন পাবো ক্রিয়েট আউটলাইন, অথবা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল ও প্রেস করলে এটা অবজেক্ট হয়ে যাবে। এখন ক্লিক করলে সবগুলো একবারে সিলেক্ট হচ্ছে। আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই তাহলে প্রত্যেকটা লেটারকে আমরা আলাদা আলাদাভাবে অবজেক্টের মতন সিলেক্ট করতে পারবো। এর সুবিধাটা কি, এর সুবিধাটা হচ্ছে যে আমরা এখন একে প্রত্যেকটাকে যে অবজেক্টের কি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদাভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে এটাকে এভাবে মডিফাই করতে পারবো, যেগুলো কি আমাদেরকে এখান থেকে লোগো বানানোর জন্য আমাদেরকে এখান থেকে বিশেষভাবে হেল্প করে থাকে। যে একটা টেক্সটকে অবজেক্টে পরিণত করে একে আমাদের নিজস্ব ইচ্ছে মতন এখান থেকে কি কাস্টমাইজগুলো করে নেওয়া, যেটা আমরা খুব সহজে এখান থেকে কি অবজেক্ট করার মাধ্যমে এখান থেকে করতে পারি। যে আমাদের এখান থেকে যেখানে যে ধরনের মডিফাইগুলো প্রয়োজন অবজেক্টের মতো যেভাবে পরিবর্তন আনতে পারি এইভাবে আমরা এখান থেকে টেক্সটগুলোকে করতে পারি। তো এই ছিল আমাদের এখান থেকে আজকের বিষয়। আশা করি আমরা সবাইটাকে ক্লাসটাকে এনজয় করব, এখান থেকে দেখব এবং এখান থেকে এই প্রতিটা বিষয় সম্পর্কে এখান থেকে জানবো। এখান থেকে যে বাংলাদেশ গভর্নমেন্ট যে লোগোর যেটা বিষয়টা দেখাইলাম, আশা করি এই বিষয়গুলো বা এখান থেকে ম্যাগাজিন পেজ তৈরি করা বা এখান থেকে পেজের ভিতরে ইমেজ ইনসার্ট করা, একটা টেক্সট লেখার পরে টেক্সটকে কাস্টমাইজ করা, অর্থাৎ ইলাস্ট্রেটরের টেক্সট নিয়ে কাজ করতে গেলে আমার মনে হয় না আমাদের এখানে আরও কোনো প্রবলেম থাকবে। তো আমি সবার জন্য শুভকামনা রইল। আবারও আমাদের এখান থেকে সবাই ভালো কাজ করেন, সবাই ভালো কাজ শেখেন, এই কামনা নিয়ে আমি শেষ করছি আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ।